দিল্লিতে এনসিপিআই সাংসদরা যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট সারলেন সেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত তৃণমূলের ১৩ জন প্রতিনিধি। সেখান থেকে বেরিয়ে সরকারের ভূমিকার প্রশংসা শোনা গেল ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায়। যা নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এদিকে বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রত তৃণমূল শিবির থেকে। কোথাও নেই কালীঘাট তৃণমূল। শুক্রবার দিল্লি থেকে কলকাতা দেখা গেল এই দুই ছবি। দেশের প্রধানমন্ত্রী যেদিন প্রাতরাশ বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, শতাব্দী রায়দের সঙ্গে, ঠিক সেদিনই তার ৫ ঘন্টার ব্যবধানে আমরা যেখানে রয়েছি সেই নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়দের সঙ্গে। শুক্রবার দুপুরে এসআইআর সহ নানা বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ঋতব্রত তৃণমূলের ১৩ জনের প্রতিনিধি দল, যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায় ছাড়া বাকি ১১ জনই সংখ্যালঘু বিধায়ক। কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে চড়া সুর, বর্তমান সরকারের প্রশংসা। প্রশাসনিক মুখ্যমন্ত্রী, তার সঙ্গে অপোজিশন লিডার, তার কথা হবে, এটা গণতান্ত্রিক দস্তুর। কিন্তু ফ্যাসিবাদে এটা তো হওয়ার কথা নয়, তো স্বাভাবিকভাবে হয়নি। সেই সরকার থাকলে বিরোধী দলনেতা, সেই সরকার থাকলে সরকারের বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। হাউসের ভেতরও কথা বলা যাচ্ছে। ২০১১ সাল থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন সেই ফিরহাদ হাকিম বৈঠকের পর যা বললেন তা তো আরও গুরুত্বপূর্ণ। আমরা শুনেছি যে বিরোধীদের সাথে সৌজন্যমূলক ব্যবহার সরকার পক্ষের সবসময় থাকে। এটা আমরা দেখেছি, শুনেছি বিধান রায়ের যখন ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসুকে সেইভাবেই দেখতেন, এবং তারপরেও সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর সেই সম্পর্ক ছিল। আমরা যখন কংগ্রেস করেছি তখনও দেখেছি যে আমাদের সুব্রত দা, সোমেন দা, এদের সাথে তখন জ্যোতি বসুর বা তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল। বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার, তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে, রাজনৈতিক সংকট, বেরোতে হবে। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়। কালীঘাট তৃণমূল বলছে বিধানসভায় মোট কমিটি ৪১, তার মধ্যে ১০টির মাথায় বসানো হয়েছে বিজেপি বিরোধীদের। এর মধ্যে ৯টি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলের বিধায়কদের। একটির চেয়ারম্যান করা হয়েছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রত তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে। এই পরিসংখ্যান দেখিয়েই কালীঘাট তৃণমূলের দাবি তাদের বাদ দেওয়া মানেই সেটিং স্পষ্ট। বিধানসভায় বিরাট গটাপ, দিল্লিতেও গটাপ, সেটিং চলছে। যে কটা কমিটির বিরোধীদের দেয়া হলো সেগুলো তো সব যাদেরকে বিজেপি আশীর্বাদ করছে, বিজেপি খাড়া করছে তাদের ঢাল হিসেবে, যে প্রকৃত বিরোধীদের জায়গা দিও না, বকলেস পরানো বিরোধীদের দাও যারা কিচ্ছু করবে না, সেইরকম বিরোধী দল তৈরি করতে চাইছেন। সমস্তটা এই বালিশচাটাদের দিয়ে পুরো সেটিং করেছে। রোজ প্রতিদিন যদি একজন ফ্যাসিস্টের সঙ্গে নিয়মিত হচ্ছে কথাবার্তা বলেন, ওনার মধ্যেও সেটা এই যে এইটাই তো প্রবলেম। এর সঙ্গে ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। প্রায়োরিটি কি হবে সেটা তো আমি ঠিক করব, উনি তো আমার প্রায়োরিটি ঠিক করে দেওয়ার কেউ নন। দিল্লিতে এমপিদের প্রায়োরিটি কি হবে এটা এমপিরা ঠিক করবেন। ২০২১ সালে পিএসসির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো হয়েছিল। মুকুল রায় সে সময় খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গ তুলে পাল্টা কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে। মুকুল রায়ের ইস্তফার পর এই পদে বসানো হয় রায়গঞ্জের তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। তিনিও খাতায় কলমে বিজেপি বিধায়ক ছিলেন, তবে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। সব মিলিয়ে কে ঠিক কে ভুল তা নিয়ে তরজা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দিল্লিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়করা। আর এই প্রেক্ষিতে বিজেপির একাধিক নেতার গলায় শোনা যাচ্ছে সমালোচনার সুর। যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে ২৫০ জন,
সহজে তাদের আমরা মেনে নেবো না। 21-এর আঘাতের সঙ্গে আপোষ যেন না হয়, এটা অবশ্যই একটা বিবেকের একটা দংশন থাকবেই। আর আমাদের বিশ্বাস নেতৃত্ব এটাকে কখনোই ভুলবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার রাজনৈতিক গুরু বলে পরিচিত, সেই মথুরাপুরের সাংসদ বাপি হালদারের কাঁধে হাত দিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী। কখনো এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কখনো দিল্লিতে এনসিপিআই সাংসদরা বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কখনো বঙ্গভবনে তাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে বিদ্রোহী তৃণমূল, সব মিলে মিশে একাকার। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার করে। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কিভাবে দেখছে গেরুয়া শিবির? টিএমসির হাত দুর্বল করা, তার মাটি পায়তলা থেকে মাটিটা কেড়ে নেওয়া, এটা তো কাজ। কিন্তু ম্যান্ডেট যেন বিজেপি না ভুলে। 2021-এ চূড়ান্ত আক্রমণ আঘাত আমাদের উপরে হয়েছিল, এবং সেই চূড়ান্ত আক্রমণ আঘাতটা বিজেপির লোকেরা ভুলতে পারেনি, ভোলার কথাও না, সেটা আমরা ভুলবও না। সেই জায়গাতে কম্প্রোমাইজ কোনো বিজেপি করে কোনো নেতৃত্ব বরদাস্ত করেছে। এখন যারা দায়িত্বে আসছেন তাদের যথাযথভাবে ট্রেনিং হয়েছে বলে আমার মনে হয় না। সেই ট্রেনিংয়ের অভাবটাই অনেক জায়গায় অনেক কিছুভাবে দেখা যাচ্ছে। অনেকে অন্য দল থেকে আসছেন, তারা অন্য কালচারে অভ্যস্ত, এই কালচারটার সঙ্গে তারা পরিচিত নন। সরাসরি না বললেও এই কাছাকাছি আশাকে কি সবাই ভালোভাবে মেনে নিতে পারছেন? কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটা আমি জানি না। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। এরই মধ্যে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যিনি শুক্রবারও প্রধানমন্ত্রী ব্রেকফাস্টে উপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে গদ্দার লেখা এই সব পোস্টার পড়েছে নৈহাটিতে। রঞ্জিত সাউ, ছিলম করঞ্জাই ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো এনডিএর বৈঠকে যাননি, তবে মুখ্যমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর এবার প্রধানমন্ত্রীর ডাকা ব্রেকফাস্ট মিটিংয়ে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ। যদিও বৈঠকের পর আবু তাহের বলেছেন, আমরা বিজেপি করব না। অন্যদিকে মীর জাফরের প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুঁড়ে দিলেন সৌগত রায়। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এই 3 জনের ভূমিকা নিয়ে সাম্প্রতিককালে বারবার জল্পনা তৈরি হয়েছে। কখনো তারা এনডিএর বৈঠকে যান না, যা বলেন তা নিয়ে ঝড় ওঠে। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আবার সেদিনই তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করতে তার অফিসে পৌঁছে যান। আর শুক্রবার 3 জনই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করলেন। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না। আবু তাহের মুর্শিদাবাদের সাংসদ, খলিলুর রহমান জঙ্গিপুরের এবং ইউসুফ পাঠান বহরমপুরের। তাদের এই টানাপোড়েন, কোনো বৈঠকে উপস্থিত হওয়া, কোনো বৈঠকে অনুপস্থিত থাকা, এসবের নেপথ্যে কি সংখ্যালঘু ভোটের সমীকরণ কাজ করছে? ওদের দুঃখ কষ্ট ব্যথা ওরাই বুঝবে, যে বিশ্বাসঘাতকতার ব্যথা আমি কি করে বুঝবো। এরকম পৃথিবীতে মীর জাফরেরও একটা ব্যথা ছিল, সেও মুর্শিদাবাদের লোক ছিল। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে তার হাতে কাঁথা স্টিচের চাদর ও কুর্তা পাজামা তুলে দেন কাকুলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, এক মহিলা সাংসদ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বলেন, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। বিজেন্দ্র সিংহ ও রোমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।